ভারতের এলটিভি ভিসা দিতে পারে স্থায়ী নাগরিকত্ব। আসসালামু আলাইকুম দর্শক, আমি রায়হান আছি আপনাদের সাথে। বাংলাদেশ থেকে ভারতে দীর্ঘমেয়াদী বা লং টার্ম ভিসা নিয়ে যাওয়ার বিষয়ে আপনাদের অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন রয়েছে। বিশেষ করে বাংলাদেশের হিন্দু নাগরিক সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার কথা ভাবছেন বা দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকতে চাইছেন, তাদের জন্য এই বিশেষ ভিসা বা এলটিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ এই বিশেষ ভিসা সংক্রান্ত একদম খুঁটিনাটি এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো, যাতে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের বিভ্রান্তিতে বা দালালের খপ্পরে পড়তে না হয়। প্রথমেই খুব ভালোভাবে জেনে নেওয়া যাক এই লং টার্ম ভিসা আসলে কি এবং ঠিক কারা এর জন্য আবেদন করতে পারবেন। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ফরেনার্স ডিভিশনের সুনির্দিষ্ট এবং কড়াকড়ি নীতিমালা অনুযায়ী এই ভিসা প্রদান করা হয়। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যার মধ্যে রয়েছেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা, শুধুমাত্র তারাই এই বিশেষ ভিসার সুবিধা গ্রহণ করতে পারবেন। অনেকেই ভুলবশত মনে করেন যে কোনো বাংলাদেশি নাগরিক চাইলেই হয়তো এই ভিসা পাবেন, কিন্তু আইনি বিষয়টি আসলে তেমন নয়। এটি মূলত নির্দিষ্ট ওই সম্প্রদায়গুলোর সামাজিক ও ধর্মীয় সুরক্ষার কথা গভীরভাবে বিবেচনা করে তৈরি করা একটি বিশেষ ভিসা ক্যাটাগরি। এই এলটিভি বা লং টার্ম ভিসার সবচেয়ে বড় এবং প্রধান সুবিধা হল এটি বারবার ভিসা নবায়ন করার যে মানসিক এবং শারীরিক ঝামেলা থাকে তা অনেকটাই কমিয়ে দেয়। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট সময় পর ভারতে স্থায়ী নাগরিকত্ব বা সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে ভারতের এলটিভি ভিসা দিতে পারে স্থায়ী নাগরিকত্ব। আসসালামু আলাইকুম দর্শক, আমি রায়হান আছি আপনাদের সাথে। বাংলাদেশ থেকে ভারতে দীর্ঘমেয়াদী বা লং টার্ম ভিসা নিয়ে যাওয়ার বিষয়ে আপনাদের অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন রয়েছে। বিশেষ করে বাংলাদেশের হিন্দু নাগরিক সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার কথা ভাবছেন বা দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকতে চাইছেন, তাদের জন্য এই বিশেষ ভিসা বা এলটিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ এই বিশেষ ভিসা সংক্রান্ত একদম খুঁটিনাটি এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো, যাতে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের বিভ্রান্তিতে বা দালালের খপ্পরে পড়তে না হয়। প্রথমেই খুব ভালোভাবে জেনে নেওয়া যাক এই লং টার্ম ভিসা আসলে কি এবং ঠিক কারা এর জন্য আবেদন করতে পারবেন। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ফরেনার্স ডিভিশনের সুনির্দিষ্ট এবং কড়াকড়ি নীতিমালা অনুযায়ী এই ভিসা প্রদান করা হয়। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যার মধ্যে রয়েছেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা, শুধুমাত্র তারাই এই বিশেষ ভিসার সুবিধা গ্রহণ করতে পারবেন। অনেকেই ভুলবশত মনে করেন যে কোনো বাংলাদেশি নাগরিক চাইলেই হয়তো এই ভিসা পাবেন, কিন্তু আইনি বিষয়টি আসলে তেমন নয়। এটি মূলত নির্দিষ্ট ওই সম্প্রদায়গুলোর সামাজিক ও ধর্মীয় সুরক্ষার কথা গভীরভাবে বিবেচনা করে তৈরি করা একটি বিশেষ ভিসা ক্যাটাগরি। এই এলটিভি বা লং টার্ম ভিসার সবচেয়ে বড় এবং প্রধান সুবিধা হল এটি বারবার ভিসা নবায়ন করার যে মানসিক এবং শারীরিক ঝামেলা থাকে তা অনেকটাই কমিয়ে দেয়। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট সময় পর ভারতে স্থায়ী নাগরিকত্ব বা সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে এটি একদম প্রাথমিক ধাপ বা ভিত্তি হিসেবে কাজ করে। এই ভিসার আওতায় থাকা ব্যক্তিরা ভারতে প্রাইভেট বা বেসরকারি চাকরি করা, ব্যবসা করা, প্যান কার্ড বা আধার কার্ড তৈরি করা এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অনেক নাগরিক সুবিধা ভোগ করতে পারেন। এমনকি তারা সেখানে থাকার জন্য বাড়ি বা ফ্ল্যাটও কিনতে পারেন, তবে কৃষিজমি কেনার অনুমতি তাদের দেওয়া হয় না। তবে এত সব সুবিধা থাকার পরও এই ভিসা পাওয়ার প্রক্রিয়াটি খুব একটা সহজ কাজ নয়। এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জটিল আইনি ধাপ পার হতে হয় এবং প্রচুর প্রমাণপত্র ও নথিপত্রের প্রয়োজন হয়। যারা এই সুবিধার আওতায় আসতে চান তাদের প্রথমেই একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট এবং সাধারণ একটি ভারতীয় ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে হবে। সরাসরি বাংলাদেশের ঢাকা, রাজশাহী বা চট্টগ্রামের কোনো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে এই ভিসার জন্য আবেদন করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনাকে প্রথমেই টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা বা অন্য কোনো বৈধ সাধারণ ভিসায় ভারতে পৌঁছাতে হবে। ভারতে বৈধভাবে পৌঁছানোর পর আপনার আসল এবং মূল কাজ শুরু হবে। সেখানে ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের বা FRROর নির্ধারিত পোর্টালে গিয়ে আপনাকে সম্পূর্ণ অনলাইনে এই লং টার্ম ভিসার জন্য আবেদন করতে হবে।
এখন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই অনলাইন আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র বা ডকুমেন্টস দেশ থেকেই আগেভাগে গুছিয়ে সাথে করে নিয়ে যেতে হবে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ যেন অন্তত 1 বা 2 বছরের বেশি থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এর সাথে আপনার বর্তমান ভারতীয় ভিসার পরিষ্কার স্ক্যান কপি যুক্ত করতে হবে। এরপর লাগবে ভারতে আপনার বসবাসের সলিড প্রমাণপত্র। আপনি যদি সেখানে কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকেন তবে সেই ভাড়ার আইনি চুক্তিপত্র বা রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট জমা দিতে হবে, অথবা বাড়ির মালিকের নামে থাকা ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিলের কপি এবং তার অনাপত্তিপত্র বা এনওসি জমা দিতে হবে। পাশাপাশি আপনার বেশ কিছু সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবিও নির্দিষ্ট সাইজে স্ক্যান করে রাখতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়ার অন্যতম কঠিন, সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভারতের স্থানীয় একজন গ্যারেন্টার বা জামিনদার জোগাড় করা। ভারতের একজন স্থানীয় নাগরিককে আপনার জন্য ইনডেমনিটি বন্ড বা ক্ষতিপূরণ বন্ড দিতে হবে। এটি সাধারণত একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নোটারি করে জমা দিতে হয়। এর সোজা মানে হল ওই ভারতীয় নাগরিক আইনগতভাবে আপনার যাবতীয় দায়িত্ব নিচ্ছেন। সেই গ্যারেন্টারের আইডি প্রুফ বা পরিচয়পত্র হিসেবে তার আধার কার্ড বা ভোটার আইডি কার্ড এবং ঠিকানার প্রমাণপত্রও আপনার আবেদনের ফাইলের সাথে অনলাইনে আপলোড করতে হবে। যেহেতু এই ভিসাটি বিশেষভাবে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য তৈরি, তাই আপনি যে বাংলাদেশের একটি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য তার একটি সুস্পষ্ট প্রমাণ আপনাকে দাখিল করতে হবে। অনেক ক্ষেত্রেই এর জন্য স্থানীয় জনপ্রতিনিধির সনদ, মন্দিরের প্রত্যয়নপত্র অথবা আইনি এফিডেভিট বা শপথপত্র এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস চাওয়া হয়। এর পাশাপাশি আপনার সঠিক বয়স প্রমাণের জন্য ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ অথবা মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট লাগবে, যা ইংরেজিতে থাকা বাঞ্ছনীয়। আবেদনের একটি বড় অংশ হল রিপ্রেজেন্টেশন লেটার। আপনি কেন বাংলাদেশে ফিরে যেতে পারছেন না, আপনার কোনো নিরাপত্তাজনিত সমস্যা আছে কিনা, বা কেন আপনি ভারতে দীর্ঘ সময়ের জন্য থাকতে চাইছেন তার একটি বিস্তারিত, সত্য এবং যৌক্তিক ব্যাখ্যা দিয়ে একটি আবেদনপত্র লিখতে হবে। এই চিঠির ভাষা এবং কারণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপর ভিত্তি করেই অনেক কিছু নির্ভর করে। যদি ভারতে আপনার আগে থেকেই কোনো রক্তের সম্পর্ক আত্মীয়স্বজন থেকে থাকেন তবে তাদের বিস্তারিত তথ্য এবং তাদের সাথে আপনার ঠিক কী সম্পর্ক তার শক্ত প্রমাণপত্র দিতে হবে। অনলাইনে আবেদন করার জন্য EFRRO পোর্টালে গিয়ে প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেখানে নিজের ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যায়। সেই পোর্টালে লগ ইন করে লং টার্ম ভিসা ক্যাটেগরি সিলেক্ট করে ধাপে ধাপে ফর্ম পূরণ করতে হয়। ফর্মে নিজের নাম, পাসপোর্টের তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ভারতে আসার রুট সহ যাবতীয় তথ্য নির্ভুলভাবে লিখতে হয়। এরপর আসে ডকুমেন্টস আপলোডের পালা। প্রতিটি ডকুমেন্টস নির্দিষ্ট সাইজের PDF ফরম্যাটে আপলোড করতে হয়। কোনো ছবি বা ডকুমেন্টস অস্পষ্ট হলে তা গ্রহণ করা হয় না। সবশেষে ফাইনাল সাবমিট করার পর, যেহেতু এই ভিসাটি বিশেষভাবে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য তৈরি, তাই আপনি যে বাংলাদেশের একটি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য তার একটি সুস্পষ্ট প্রমাণ আপনাকে দাখিল করতে হবে। অনেক ক্ষেত্রেই এর জন্য স্থানীয় জনপ্রতিনিধির সনদ, মন্দিরের প্রত্যয়নপত্র অথবা আইনি এফিডেভিট বা শপথপত্র এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস চাওয়া হয়। এর পাশাপাশি আপনার সঠিক বয়স প্রমাণের জন্য ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ অথবা মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট লাগবে, যা ইংরেজিতে থাকা বাঞ্ছনীয়। আবেদনের একটি বড় অংশ হল রিপ্রেজেন্টেশন লেটার। আপনি কেন বাংলাদেশে ফিরে যেতে পারছেন না, আপনার কোনো নিরাপত্তাজনিত সমস্যা আছে কিনা, বা কেন আপনি ভারতে দীর্ঘ সময়ের জন্য থাকতে চাইছেন তার একটি বিস্তারিত, সত্য এবং যৌক্তিক ব্যাখ্যা দিয়ে একটি আবেদনপত্র লিখতে হবে। এই চিঠির ভাষা এবং কারণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপর ভিত্তি করেই অনেক কিছু নির্ভর করে। যদি ভারতে আপনার আগে থেকেই কোনো রক্তের সম্পর্ক আত্মীয়স্বজন থেকে থাকেন তবে তাদের বিস্তারিত তথ্য এবং তাদের সাথে আপনার ঠিক কী সম্পর্ক তার শক্ত প্রমাণপত্র দিতে হবে। অনলাইনে আবেদন করার জন্য EFRRO পোর্টালে গিয়ে প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেখানে নিজের ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যায়। সেই পোর্টালে লগ ইন করে লং টার্ম ভিসা ক্যাটেগরি সিলেক্ট করে ধাপে ধাপে ফর্ম পূরণ করতে হয়। ফর্মে নিজের নাম, পাসপোর্টের তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ভারতে আসার রুট সহ যাবতীয় তথ্য নির্ভুলভাবে লিখতে হয়। এরপর আসে ডকুমেন্টস আপলোডের পালা। প্রতিটি ডকুমেন্টস নির্দিষ্ট সাইজের PDF ফরম্যাটে আপলোড করতে হয়। কোনো ছবি বা ডকুমেন্টস অস্পষ্ট হলে তা গ্রহণ করা হয় না। সবশেষে ফাইনাল সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়, যা দিয়ে পরবর্তীতে ভিসার স্ট্যাটাস চেক করা যায়।
যাবতীয় কাগজপত্র অনলাইনে জমা দেওয়ার পর শুরু হবে আসল যাচাই বাছাই বা ভেরিফিকেশনের কাজ। এই পর্যায়ে আপনার দেওয়া ঠিকানায় স্থানীয় পুলিশ ভেরিফিকেশন হবে। এরপর অনেক ক্ষেত্রে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এর মাধ্যমেও আপনার এবং আপনার গ্যারেন্টারের সম্পর্কে গভীরভাবে খোঁজখবর নেওয়া হবে। তারা মূলত দেখবে আপনার বিরুদ্ধে বাংলাদেশে বা ভারতে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড আছে কিনা এবং আপনি ফর্মে যে কারণগুলো দেখিয়েছেন সেগুলো আসলেই সত্য কিনা। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ, অনেক সময় কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে। অতিরিক্ত যেসব কাগজপত্র আপনার প্রয়োজন হতে পারে তার মধ্যে রয়েছে আপনার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কার্ড। বাংলাদেশে আপনার কোনো জমি, ফ্ল্যাট বা সম্পত্তি থাকলে তার দলিলাদি বা ট্যাক্স দেওয়ার রসিদ। আপনি যে কারণে স্থায়ীভাবে ভারতে থাকতে চাইছেন তার সপক্ষে একটি আইনি এফিডেভিট আগে থেকেই তৈরি করে রাখলে ভালো হয়। এছাড়া যদি আপনি বিবাহিত হন তবে ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই সাথে রাখবেন। যেসব বাংলাদেশি হিন্দু ভাই এবং বোনেরা ভারতের এই বিশেষ ভিসা সুবিধা নিতে চাইছেন তারা চাইলে কিন্তু এখন থেকেই আপনাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র খুব সতর্কতার সাথে গোছানো শুরু করে দিতে পারেন। একটি বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন, পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদের নামের বানান, পিতামাতার নাম ও জন্ম তারিখ যেন হুবহু এক থাকে। কোথাও কোনো অমিল থাকলে তা আগেই সংশোধন করে নিন। কোনো ধরনের ভুল তথ্য, লুকোচুরি বা জাল কাগজপত্র দিলে আবেদন সাথে সাথে বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং ভবিষ্যতে ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে সঠিক তথ্য দিয়ে আবেদন করার প্রস্তুতি নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।